রোশনির মুখে লাগা হালকা লজ্জার আভা ফুটে উঠে যা দেখে অবাক হয় সুখ। সামান্য নাম শুনতেই মেয়েটার এত লজ্জা। সে অনেক লম্বা কাহিনী, তোকে পরে শোনাবো কেমন? আমার এখন বাসায় যেতে হবে, পাপা অপেক্ষা করছে। আচ্ছা বাই। সুখ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার রাস্তায়। সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে তাদের বাড়ির গন্তব্যের দিকে, কিন্তু সুখ এর তো তাড়া নেই, কারণ কেউ যে তার অপেক্ষায় প্রহর গুনছে না। দরজার সামনে এসে দাঁড়াতেই একটা ব্ল্যাক মার্সিডিজ এসে তার সামনে দাঁড়ায়। আকস্মিক এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে যায় সুখ। পরক্ষণে গাড়ির ভেতর থেকে রেহবার নিজের মাথা বের করে দিতেই সুখ স্বস্তির নিঃশ্বাস নেয়। ভাবি উঠে পড়ুন, আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব। রেহবারের পাশ থেকে রক্সিনাও মাথা বের করে। রক্সিনাকে দেখে দোনমনা না করে উঠে বসে সুখ। এই দুইটা মানুষ প্রচুর মিশুক তা বেশ বুঝতে পেরেছে সুখ। কিন্তু গাড়িতে বসতেই তার জমে যাওয়ার উপক্রম, কারণ পাশেই বসে আছে আহিয়ান, এক ধ্যানে ফোন চেপে চলেছে। এদিকে ভয়ে লজ্জায় গলা শুকিয়ে এসেছে সুখের, হাত পা কাঁপছে যেন মৃগী রোগী সে। সকালের ঘটনা মনে পড়তেই গাড়ি থেকে পালানোর ইচ্ছে হচ্ছে তার। কেন বারবার এই লোকের সামনেই আসতে হবে তার? এই লোক ব্যতীত কি আর কোনো মানুষ নেই পৃথিবীতে? তার মন নিজের থেকেই উত্তর দেয়। এই পৃথিবীতে তোর একমাত্র আপন এই লোকটা, সেটা তুই মেনে নে বা না মেনে নে, সত্যি বদলাবে না। এটা যে তোর ভবিতব্য। সুখ নিজের মনকেই ভেঙচি কেটে বিদ্রুপ করে বলে উঠল। ভবিতব্য না ছাই। যে কিনা বিয়েই মানে না, উঠতে বসতে মেরে ফেলার হুমকি দেয়, তাকে নিয়ে আবার ভবিতব্য? হাস্যকর। হ্যাঁ। কিছু দূর গিয়ে একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতেই সুখ অবাক হয়। বিশাল এই রেস্টুরেন্ট দেখে হা হয়ে যায়, ফ্লোর গুনতে শুরু করে। কিন্তু এ কি, শেষ কই এই রেস্টুরেন্টে? সবাইকে নেমে যেতে দেখে সুখ ও বিল্ডিং এর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ধাক্কা খায় আরিয়ানের চওড়া পেটে। মাথা ঢোলে সামনে তাকাতেই দেখতে পায় আহিয়ানের বিরক্তি ভরা আখি যুগল। সুখ কিছুটা হাসার চেষ্টা করে, কিন্তু এই গম্ভীর ব্যক্তিকে দেখে তার হাসার না বরং কাঁদতে মন চায় হাত পা ছুঁড়ে। কে বলেছে এই লোকটাকে এতটা গম্ভীর রাক্ষস হতে? আহিয়ান সামনের দিকে এগিয়ে যেতে যেতে আঁকড়ে ধরে সুখের হাত। সাথে সাথে পিড়ে চমকে ওঠে সুখের। আহিয়ানের শক্ত পুরুষালী হাতের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিরে বার কয়। পেটের ভেতর যেন প্রজাপতিরা উড়াউড়ি শুরু করবে ভাব। কিন্তু তা কি আর আহিয়ান দা গ্রেট হতে দেবে? মোটেও না। সে পুনরায় নিজের বিখ্যাত কঠিন স্বরে বলে উঠল, আহিয়ান। একটা মেয়ে এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হতে পারে? সামনে গিয়ে হাঁটতে হয়, এটুকু বোঝার বুদ্ধি নেই। সে নাকি হবে সায়েন্টিস্ট। ইডিয়েট একটা। সুখ এর এই প্রথম ভয়ের বিপরীতে রাগ হলো। এই লোকটার সমস্যা কি? সবসময় কেন তাকে বকবে সে? ধরবে না সে এই লোকের হাত এই মুহূর্তেই ছেড়ে দেবে? যেই ভাবা সেই কাজ। আহিয়ানের হাতের আঁচল থেকে নিজের ছোট হাতখানা বের করার জন্য রীতিমতো লাফালাফি মোচড়ামুচড়ি শুরু করেও কেন লাভ হলো না? হঠাৎ কই থেকে একটা হাত এসে সুখের হাতের ওপর পড়তেই ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো আহিয়ান তার দিকে। সুখ নিজেও অবাক হলো তার হাত অন্য কেউ ধরাতে। লন্ডনের আভিজাত্য ফুটে উঠে সে শহরে থাকা প্রতিটি ক্লাব আর রেস্টুরেন্টের জন্য। সেখানকার বাড়িঘরের থেকে রেস্টুরেন্টের পাশে মানুষের ভিড় থাকে অত্যধিক। বিদেশের মাটিতে অনেকেই খোঁজে নিজ দেশীয় খাবার, আবার অনেকেই এই বিদেশি খাবারের স্বাদে হারিয়ে ফেলে নিজেদের দেশের স্বাদ। আবার কেউ মগ্ন হয় উচ্চ শব্দে বেজে যাওয়া বাদ্যযন্ত্রের সুরে। কেউ যখন সময় দেয় নিজের প্রেয়সীকে, আবার কেউ কাজকে প্রেয়সীকে বানিয়ে নেয়, আবার কিছু বন্ধুদের হই হুল্লোড়ে মেতে থাকে পরিবেশ। আহিয়ানদের অবস্থানও এই মুহূর্তে একটা নামি দামি রেস্তোরাঁতে। আধুনিকতায় মোড়ানো এই রেস্টুরেন্টের চারিপাশে সবাই স্তব্ধ হয়ে দেখে চলেছে দুই পুরুষের বাকবিতণ্ড। কিছু কিছু মানুষ বেজায় চড়েও যাচ্ছেন, কিন্তু বলার জন্য সাহস খুঁজে পাচ্ছেন না, কারণ মালিক স্বয়ং এই ঝগড়ায় লিপ্ত। আহিয়ানের হাতের মুঠোয় এখনো সুখের হাত। সুখ গুটিসুটি হয়ে পড়ে আছে আহিয়ানের বুকে, দৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের দিকে। সে রেগে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। সুখ এই সব কিছুর মানে বুঝতে পারছে না। কে এই লোক, আর কেনই বা আহিয়ানের থেকে তাকে সরানোর চেষ্টা করছিল? তোকে বারবার বলেছি মারিদ আমার ব্যাপারে নাক গলাতে আসবি না, তবু কেন বারবার আমার ব্যাপারে ঢুকতে আসিস? ওয়াই? চিৎকার করবি না আরিয়ান। গলাবাজি তুই একা না, আমিও করতে পারি। আর তোর ব্যক্তিগত ব্যাপার।
পাবলিক প্লেস একটা মেয়ের হাত ধরে টানাটানি করা পার্সোনাল বলে ধরা হয় না। তোর এমন অধপতন থেকে আমি নিরাশ। আহিয়ান রক্তলাল চোখে তাকালো মারিদের দিকে। রাগে রীতিমতো সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাচ্ছে, দাঁত নিষ্পিস করছে। যে কোনো মুহূর্তে তার ফ্যাং বেরিয়ে আসবে। নিজেকে এই মুহূর্তে শান্ত করা প্রয়োজন। আকস্মিক সুখ মারিদকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই, আমি ওনার সাথেই এসেছি। একটু পিছনে পড়ে যাওয়ায় উনি রেগে আমাকে নিয়ে যাচ্ছিলেন, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। মারিদ তাকালো সুখের বাচ্চা মুখশ্রীর দিকে। মেয়েটা আহিয়ানকে ভয় পাচ্ছে, তা তার চেহারায় স্পষ্ট, আবার তার বুকের সাথে লেগেই দাঁড়িয়ে আছে। মারিদ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আপনি তার সাথে আসতেই পারেন, তার মানে তার অধিকার নেই আপনাকে এভাবে নিয়ে যাওয়ার। অবশ্য তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় কিভাবে? পাষাণ্ড লোক যে কিনা বাচ্চা একটা মেয়ের জীবন নষ্ট করতেও একবার পিছু পা হয়নি। সুখ অবাক হলো, বিস্ময় নিয়ে তাকালো আহিয়ানের শক্ত মুখের দিকে। আহিয়ানও সে সময় তাকিয়েছে সুখের দিকে। দুজনের দৃষ্টি মিলিত হতেই আহিয়ান হঠাৎ করেই সুখের অথর ছুঁয়ে দেয়। উপস্থিত সবার চোখের আকার বড় হয়ে যায়। মারিদ হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়। আহিয়ান যে এমন একটা কাণ্ড করে বসবে সে কল্পনাতেও ভাবেনি। সুখ যেন জমে গেছে, নড়ার শক্তিটাও যেন হারিয়েছে সে। মিনিট দুই এক পরে সুখকে নিজে থেকে ছাড়িয়ে সুখের দিকে তাকিয়ে বলে উঠল, খালি মাথা অযথা চাপ নেওয়ার প্রয়োজন নেই। বাচ্চা মেয়ে বলতে তোমাকে বলছে সে। দুই মাথা মোটা একসাথে হলে যা হয়। আর বড় কথা, আমার বউকে আমি টানবো, বকবো, ঘোরাবো, আদর করবো, বাচ্চা দিব, যা খুশি তাই করবো। তাতে তোর ইন্টারফেয়ার না করলে চলবে। আর হ্যাঁ, ভুলে আমার বউকে স্পর্শ করার সাহস দ্বিতীয়বার দেখাবি না, নাহলে ওই হাত তোর কাঁধে থাকবে না। সবাই অবাক চোখে দেখে গেল আহিয়ানের তর্জন গর্জন। আর সুখ সে তো চোখ বন্ধ করে নিজের অবস্থান ভাবতে ব্যস্ত। জাস্ট 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস ইউ হ্যাভ। পুরো রেস্টুরেন্ট ফাঁকা করবে, কুইক, ইউর টাইম স্টার্ট নাও। কথাটা বলেই সে বসে পড়ে আহিয়ানের টেবিলের ওপর। স্টাফগুলো দ্রুততার সাথে সবাইকে বের করে রেস্টুরেন্টের বাহিরে ক্লোজের সাইনবোর্ড ঝুলিয়ে দিল। মারিদ, রেহবার, রক্সিনা শুরু থেকে দেখে গেল আহিয়ানের কর্ম। এইসবের মানে কি? রেহবারকে এই মেয়ে আর আরিয়ানের এমন কাজের মানেটা কি ছিল? রেহবার এই কয়দিনে ঘটে যাওয়া ঘটনা এক এক করে খুলে বলল। মারিদ দীর্ঘশ্বাস ফেলে তাকালো সুখের দিকে। সুখের বাচ্চা মুখটা দেখে তার কেন যেন মায়া হলো। নামের সাথে কেন এত অমিল মেয়েটার। রক্সিনা এগিয়ে এলো সুখের দিকে। তার নিজের চোখেও পানির আভাস, কিন্তু সে অশ্রুগুলো অর্থহীন। ভিতরে চলো সুখ, আহিয়ান আর কিছু করবে না, সে শান্ত হয়ে গেছে, তাকিয়ে দেখো। সুখ রক্সিনার হাত অনুসারে তাকালো। আহিয়ান মাথা নামিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেও ঘাড়ের রগ ফুলে ফেপে উঠছিল, কিন্তু এখন সব স্বাভাবিক। সুখের নাকে হঠাৎ করেই আহিয়ানের ঘ্রাণ এলো। সুখ ভ্রু কুঁচকালো। এত দূরে বসে থাকা মানুষটার ঘ্রাণ এত নিকট থেকে কিভাবে আসছে? সুখ ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতেই টের পেল ঘ্রাণটা তার নিজের মধ্যে থেকে আসছে। কি আজব এক গোলক ধাঁধা আপনি আহিয়ান। নিজে কাছে টেনে নিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলেন যেন আমি কোনো আবর্জনা, ঠিক যেভাবে 7 বছর আগে ছুঁড়ে ফেলেছিলেন। আপনাকে বুঝে ওঠার সাধ্য আমার ছিল না কোনোদিনও, কিন্তু আজ আমি নিজেকেও চিনতে পারছি না। এই যে আপনি আমাকে ছুঁয়ে দিলেন, তাতে আমার রাগ হওয়ার কথা ছিল, কান্না করার কথা ছিল, আপনার স্পর্শ পেয়ে নিজেকে ঘৃণা করার কথা ছিল, কিন্তু দেখুন না, আমি অবাক হয়েছি, শিহরিত হয়েছি, জমে গেছি, তবু আপনার ছোঁয়াকে ঘৃণা করতে পারিনি কেন আহিয়ান? কেন? আহিয়ান মাথা হেরানো অবস্থাতেই হাসল। আহিয়ান খুব আস্তে বলা কথা শুনতে পায়, এটা তার গুণগুলোর মধ্যে একটা, কিন্তু সে সুখের মনে মনে বলে কথাগুলি স্পষ্ট শুনল সবটা কিভাবে। সবাই এক টেবিলে গোল হয়ে বসে আছে। মারিদ আর আহিয়ান মুখোমুখি। তার আহিয়ানের পাশে বসেছে রেহেবার, আর মারিদের পাশে বসেছে রক্সিনা, আর রক্সিনার আর রেহেবারের মাঝে বসেছে সুখ। আহিয়ান ভ্রু কুচকে কিছুক্ষণ তাকালেও কিছু বলল না। রেহেবার এবার সবার অ্যাটেনশন নিজের দিকে নিতে গলা খাকারি দিয়ে উঠল। আমার কালকে জন্মদিন, আর আমি জানি আমার এত কপাল নাই যে আমার ফ্রেন্ডগুলো আমাকে সারপ্রাইজ দিবে, তাই নিজের বার্থডে নিজেই করতে হবে। আর আমি করেছি, তোরা শুধু আসবি, এনজয় করবি, আমাকে গিফট দিবি, ব্যাস। আর কারোর না কারোর আমি শুনবো না। আর আহিয়ান আর মারিদ ভাই, প্লিজ একদিনের জন্য নিজের শত্রুটা ভুলে যা।
তোরা পার্টনার, তোদের শত্রুতা তোদের জন্য কতটা ক্ষতিকর তোরা জানিস, তবুও কেন করিস? আমরা বাচ্চা নই রে এবার, যে আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এক করব। আর আমরা শত্রুও না, শুধু আমাদের ভাবনাগুলো মেলে না। এটাই আমার কাছে যেটা ঠিক সেটা তার কাছে ভুল, আর আমার কাছে যা ভুল সেটা ভুল হলো তাকে করতে হবে। এটা তার বাচ্চামো, এতটুকুই। মারিদের কথায় উপস্থিত সবাই হাসলেও আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মারিদের কথা তার পছন্দ হয়নি, কিন্তু অযথা তর্কে জড়াতে চায় না সে। হঠাৎ তার দৃষ্টি গেল সুখের দিকে। সুখ একভাবে কিছু একটা ভেবে দেখে যাচ্ছে। আহিয়ান সুখের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তার মেজাজ খারাপ হলো। ছুটে যেতে নিলেই রেহেবার টেবিলের নিচেই আহিয়ানের হাত আঁকড়ে ধরল। আহিয়ান রেগে রেহেবারের দিকে তাকাতেই রেহেবার চোখ দিয়ে নিচে ইশারা করলো। আহিয়ান ভ্রু বাঁকিয়ে নিচে তাকাতেই চোখ বড় বড় করে নিল। সুখের দিকে ঠিক কি করে করে তাকাতেই বুঝলো সুখ আসলে কোন দিকে তাকিয়ে আছে। রেহেবার হালকা হেসে সুখের নাম ধরে রাখতেই সুখ ভয় পেল। রেহেবার হতাশ নিঃশ্বাস ফেলে ঠোঁট উল্টে আহিয়ানের দিকে তাকালো। তাতেই তার পিলে চমকে উঠল। আহিয়ান রাগি চোখে তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে রেহেবার বিড়বিড় করে বলে উঠল, আরে আজব, আমার কি দোষ? তোর বউ যদি সামান্য ডাকেই ভয় পেয়ে যায়? আমি তো আস্তে আস্তে করেই ডেকেছি। ভাই, আমি নির্দোষ। ভাবি, আপনি কিন্তু আমার স্পেশাল গেস্ট। আপনি কিন্তু সবার আগে আসবেন, আর এই গোমরা মুখটাকেও টেনে আনবেন। না না ভাইয়া, আমি এসে কি করব? আমাকে ওইসব পরিবেশে মানায় না। অযথা পড়ে আমার আমার জন্য আবার আপনাদের মজা নষ্ট হবে। সুখ কিছু বলতে যাবে তার আগেই মারি তার অস্বস্তি বুঝে বলে ওঠে, অযথা জোরাজুরি করছিস কেন তুই? সুখ হয়তো ওইসব পার্টির সাথে অভ্যস্ত নয়। আহিয়ান ভ্রুকুচকে তাকালো মারিদের দিকে। অন্যের বউকে নিয়ে এই ছেলের এত মাথা ব্যথা কেন? কিন্তু কিছু বলল না। এই জায়গায় মারিদ ঠিক তাই নিশ্চুতভাবে নিজের কফি খেতে ব্যস্ত রইল। সুখ আর চোখে তাকালো আহিয়ানের দিকে। সুখ চাইছিল আহিয়ান হ্যাঁ না কিছু একটা বলুক, সুখ যাবে কিনা। কিন্তু আহিয়ানকে চুপ থাকতে দেখে সুখও মাথা নিচু করে রাখল। রেহেবার রক্সিনার দিকে তাকাতেই রক্সিনা বাঁকা হাসলো। রেহেবার সে হাসি দেখে বুঝে গেল রক্সিনা কিছু একটা পাকাচ্ছে। বিশাল মির্জা বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে কিছু কালো পোশাক পরিহিত লোক। গার্ডগুলো আটকানোর চেষ্টা করায় তারা অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে ভেতরে প্রবেশ করেছে। হঠাৎ শাহরিয়ার মির্জা নিচে নামতেই দেখতে পান তাদের। নিজের কোটের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলেন তিনি। আপনারা কে আর এখানে কাকে চান? আমরা শরীফ মির্জার সাথে দেখা করতে এসেছি। 1 মাস আগে তার দেখা করার কথা ছিল, কিন্তু এখনো তার কোনো সাক্ষাৎ না পেয়ে বস আমাদের এখানে পাঠিয়েছেন। আমাদের বস দ্রুত মালটাকে নিজের সামনে দেখতে চান। ভদ্র ভাষায় কথা বলুন। এইসব ধরনের ভাষা এই বাড়িতে সহ্য করা হবে না। আর কিসের পণ্য থেকে? ভদ্রলোক নিজের পকেট থেকে একটা ছবি বের করে শাহরিয়ার মির্জার হাতে দিতে নেবে তার আগেই সেখানে উপস্থিত হন শরীফ মির্জা। তাদের এখানে দেখে কিছুটা ঘাবড়ে যান। দ্রুততার সাথে তাদের নিয়ে বেরিয়ে যান। শাহরিয়ার মির্জার সন্দেহ হয় নিজের ছেলের এইসব কাজ তার পছন্দ হচ্ছে না। কাদের সাথে বর্তমানে তার ওঠা বসা তা জানতে হবে ওনার। আর যত দ্রুত সম্ভব আহিয়ানকে দেশে ফেরাতে হবেই, তবে হবে, না হলে তার ছেলেকে দমানো সম্ভব হবে না। কিন্তু তার নাতি কি আদৌ শুনবে তার কথা? ফিরবে কি আহিয়ান আবরার মির্জা দেশে? উদাস মনে বাড়িতে প্রবেশ করতেই সুখের কানে আসে কিছু অযাচিত ডাক। আহিয়ান তাকে বাড়িতে রেখেই কোথাও যেন চলে গেছে, কই গেছে তা জানে না। সুখ জিজ্ঞেস করার সাহসটুকু যে তার নেই। হতাশ নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরে প্রবেশ করতেই থমকে যায় সুখ। খুশিতে চকচক করে ওঠে সুখের চোখ জোড়া। এক ছুটে বিছানার ওপরে থাকা পোমেরানিয়ান কুকুরটির কাছে ছুটে যায়। রেস্টুরেন্টে এই কুকুরটিকেই দেখেছিল সে একজন ওয়েটারের কাছে, কিন্তু এই ছানা এখানে এলো কি করে? হাই কিউটি, তুমি ভীষণ কিউট, কি নরম তুমি। কথাটা বলেই কুকুর ছানাটির গালে চুমু এঁকে দেয় সুখ। আদর পেয়ে ছানাটিও খুশি হয়ে সুখের শরীর ঘেঁষতে শুরু করে। সুরসুরি অনুভব হতেই খিলখিল করে হেসে ওঠে সুখ, যা টিভি স্ক্রিনে স্পষ্ট দেখতে পায় আহিয়ান। সে নিজেও প্রশান্তি অনুভব করে। লন্ডন আসার পরে হয়তো এই প্রথম সে সুখকে এইভাবে হাসতে দেখল। আহিয়ান সুখকে দেখেছিল এমন সময় বিনা অনুমতি নিয়ে আহিয়ানের কেবিনে প্রবেশ করে অর্ধবয়স্ক এক ভদ্রলোক। ব্যাপারটায় কপাল কুঁচকে আসে আহিয়ানের।
নিজের কেবিনে এমনভাবে প্রবেশ তার পছন্দ না। গেট আউট। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। উনি আহিয়ানের থেকে এমন কিছু আশা করেনি। উনি সাময়িক সময়ের জন্য ভরকারিও নিজেকে শান্ত করে আহিয়ানের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়লেন। কুল ডাউন মাই বয়, অল্প বয়সে এত উত্তেজিত হলে এই চুলগুলো খুব শীঘ্রই পেকে যাবে। আহিয়ানের বিরক্ত হলো। সামনে বসা ব্যক্তিটা যদি তার বাবার বয়সী না হতো তাহলে এতক্ষণ চেয়ার সহ নয় 9 তলা বিল্ডিং হতে ছুঁড়ে ফেলতো। আপনার বয়স দেখে আপনাকে সম্মান করছি মিস্টার। নিজের সম্মান বজায় রাখতে চাইলে চুপচাপ বেরিয়ে যান। কিন্তু আমি তো এখান থেকে যেতে না, বিজনেসের ডিল করতে এসেছি মিস্টার মির্জা। আই এম নট ইন্টারেস্টেড, তাই চুপচাপ বেরিয়ে যান। ভদ্রলোক হাসলেন। নিজের হাতে থাকা সুটকেস দুইটি টেবিলের উপর রেখে চেন খুলে আহিয়ানের সামনে খুলে দিল। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুটকেসের দিকে। এখানে 100 কোটি টাকা আছে। বর্তমানে লন্ডনের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তোমার অধীন ন্যস্ত, আর সবচেয়ে বড় ড্রাগ সাপ্লাই আমি। তাই যদি আমরা একসাথে হাত মিলিয়ে নেই, আমাদের প্রাচুর্য দেশ বিদেশ ছড়িয়ে যাবে। আহিয়ানের ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটে ওঠে। আহিয়ানের এমন হাসি দেখে ভরকালীন তিনি। আহিয়ান যে আগা গোড়া রহস্য দিয়ে মোড়ানো তা বেশ বুঝে গেছেন তিনি। তার পুরো কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করেছে। এসির মধ্যে এমন অস্থির কেন লাগছে তার? আহিয়ান পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে পকেট থেকে নিজের প্রিয় লাইটার বের করে লাইটারটার শরীরে ইগরের ছবি খোদাই করা। ডু ইউ লাইক ফায়ার? ভদ্রলোক ভ্রু কুঁচকালেন। আগুনকে বা পছন্দ করবে? আগুনের ভয়াবহতা সম্পর্কে ছোট শিশু অবগত। আগুনকে পছন্দ করো ইয়াং বয়। আগুন ভয় পাওয়ার জিনিস, পছন্দ করার জিনিস না। আই লাইক ইউর অ্যান্সার মিস্টার। আগুনের থেকে সর্বদা দূরে থাকতে হয়, তার কাছে আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কথাটা বলেই হাতের লাইটার ছুঁড়ে ফেললো ড্রাগসের ব্যাগের ওপর। সাথে সাথে আগুন ছড়িয়ে গেল টাকার ব্যাগেও। ভদ্রলোক আটকে উঠলেন। সিকিউরিটি গার্ড বলে চেঁচিয়ে উঠলেন, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করল না, কারণ আহিয়ান তাদের ডাকেনি। আর বিনা অনুমতিতে কেবিনের আশেপাশে যাওয়া মানে সাপের লেজে পা দেওয়া। প্রাণের মায়া থাকে না কার? এদিকে ভদ্রলোক পাগলের ন্যায় প্রলাপ বকতে শুরু করলেন। তার এত কোটি টাকার লোকসান উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। হাউ ডেয়ার ইউ! তোমার কোনো আইডিয়া আছে তুমি ঠিক কতটা লোকসান করে দিলে আমার? নিজেকে কি মনে করো? তোমার সাথে বিজনেস করা কোম্পানিগুলো আমার এক কলে তোমাকে প্রোডাক্ট সাপ্লাই বন্ধ করে দেবে, তোমাকে পথে বসিয়ে দেবে। আহিয়ান এবার লোকটার কলার আঁকড়ে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। অপমানে থমথমে হয়ে গেল লোকটির ফর্সা মুখশ্রী। যা আছে করে নেয়। আমি আহিয়ান আবরার মির্জা। আমার চুল অবধি স্পর্শ করতে তোদের আরো 10 বার জন্ম নিতে হবে। আর রইলে পথে বসার কথা, আমার এক কলে থেকে রাস্তায় না কবরে যাওয়া লাগবে। কারণ আমি যদি কল দেই, কোনো দেশে তুই সুরক্ষিত থাকতে পারবি না। আর বেঁচে না থাকলে ব্যবসা করবি কি করে? ভদ্রলোক কিছু একটা বলতে গিয়েও চুপ করে বেরিয়ে গেলেন। আহিয়ান নিজের শার্টের হাতা গুটিয়ে বেরিয়ে এলো। সিকিউরিটিতে থাকা সবগুলোকে এই মুহূর্তে রিজন লেটার ধরিয়ে দিয়ে নতুন সিকিউরিটি নিয়োগ করো। আহমদ মাথা নাড়িয়ে কাজে নেমে যায়। বৃদ্ধ এক সিকিউরিটি এগিয়ে আসে আহিয়ানের দিকে। তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। স্যার, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই তাগড়া যুবকদের সঙ্গে পেরে উঠতে পারিনি বাবা। এই চাকরিটা আমার আয়ের মাধ্যম বাবা। এই চাকরি চলে গেলে বউ নিয়ে রাস্তায় নামতে হবে। আহিয়ান নিজেকে শান্ত করার চেষ্টা করতে শুরু করলো। চোখ বন্ধ করতেই চোখের পর্দায় ভেসে উঠল সুখের হাস্যোজ্জ্বল মুখ। সাথে সাথে আহিয়ানের রাগ কমে আসতে শুরু করলো। গম্ভীর কণ্ঠে ভরে উঠল, আপনার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে। আপনার দ্বারা সিকিউরিটি গার্ডের কাজ সম্ভব না। আপনার আর আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার। কথাটা বলেই বেরিয়ে গেল আহিয়ান। এখান থেকে সোজা চলে গেল ল্যাবে, যেখানে মারিদ আগে থেকে উপস্থিত ছিল। দুইজন একই রিসার্চ ল্যাবে কাজ করে। মারিদ আহিয়ানকে ল্যাবে দেখেই জড়িয়ে ধরে। আহিয়ান ভ্রু কুঁচকে ফেলে এক ঝটকায় নিজে থেকে ছাড়িয়ে কোট ঝেড়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে ওঠে, এসব মেয়েলি স্বভাব বাদ দেন। ঘেঁষাঘেঁষি করার হলে গার্লফ্রেন্ডের সাথে কর। মারিদ ঠোঁট বাঁকায়, তোর বউয়ের সাথে ঘেঁষাঘেঁষি করবো শালা? যা না, যদি বুকে দম থাকে তার থেকে আঙুল অবধি বাড়িয়ে দেখ, কলিজা বের করে দেব।
আহারে, আমি লাগে তোকে ছেড়ে দিব। তোর এসব আচেরা ঢং বন্ধ হলে বলবি। খোঁজ কত দূর? আমরা পেরেছি, ওই আমাদের রিচার্জ সাকসেসফুল। আমাদের এত বছরের খোঁজ আজ শেষ হলো। এই স্ক্রিন দেখো, আমাদের মহাকাশে পাঠানো সেই রকেট যা হারিয়ে গিয়েছিল তা চালু হয়েছে 10 সেকেন্ডের জন্য। আর দেখো, সে ক্যামেরায় কি ছবি উঠেছে। কথাটা বলেই কম্পিউটারের স্ক্রিন ঘুরিয়ে দেয় আহিয়ানের দিকে। আহিয়ান নিজেও হতভম্ব হয়ে যায়, নিজের চোখকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। সে বসে যায় ফ্লোরে, 2 হাত দিয়ে নিজের চুল খামচে ধরে চিৎকার করে ওঠে। মারিত হাসে, সে জানে আহিয়ানের এমন করার কারণ। ছেলেটা তার জীবনের 10 বছর লাগিয়ে দিয়েছিল এই খোঁজের পেছনে, আর সেটা সাকসেসফুলি সম্পূর্ণ না হলেও অনেকটাই আয়ত্তে আনা সম্ভব হয়েছে। কিন্তু তারা জানে না, শুধু তারাই নয়, অন্য কারোর খোঁজও আজ পূরণ হয়েছে। তাদের লক্ষ্য তারা পেয়ে গেছে, এখন শুধু সবটা জোড়া লাগানোর পালা। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে সুখ। তার বুকের কাছে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে কুকুরছানা, যার নাম দিয়েছে সুখ প্যারি। এই নামটা রাখার পেছনে তার বিরাট এক বর্ণনা রয়েছে, যার সারসংক্ষেপ হিসেবে দাঁড়ায় কুকুরের ছানাটা অত্যধিক কিউট কিন্তু বিদেশি, তাই তার জন্য রাখা বিদেশি নাম, যার বাংলা অর্থ হলো প্রণয়নী। শব্দটা সে কোথাও একটা শুনেছিল, তাই নামটা রেখে দেয়। ক্লান্ত আহিয়ান বাড়িতে প্রবেশ করে সোজা চলে যায় সুখের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে সুখের বুকে ছানাটিকে দেখে সে ভ্রু কুঁচকে ফেলে। তার বউয়ের বুকে অন্য কারো অবস্থান তার পছন্দ হলো না, বরং ছানাটিকে অন্য পাশে শুইয়ে দিয়ে নিজের সুখের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। গালে থুতনিতে মোলায়েম কিছুর আভাস পেতে সুখ নিজেই আরেকটু এগিয়ে এসে ঘুমের মধ্যেই আহিয়ানের চুলে নিজের মুখ ঘষে আবারও ঘুমিয়ে পড়ে। গাছের ফাঁক দিয়ে এক ফালি সূর্যের আলো ছড়িয়ে পড়তেই শুরু করেছে বন্ধ রুম জুড়ে। কাল রাতে ঘরের পর্দা খুলে রাখাই সূর্য মামার অসুবিধা হলো না আহিয়ানের বউকে স্পর্শ করতে। সুখ পিটপিট করে তাকিয়ে আলতো হাসল। সে ভেবে রেখেছে এখনো তার বুকে তার প্যারি ঘুমিয়ে আছে, যার নরম লোম তাকে স্পর্শ করছে। সুখ বিনা কিছু ভেবেই নিজের অধর বসিয়ে দেয় আহিয়ানের চুলে। সাথে সাথে ঘুমের আবেশে হালকা বন্ধ থাকা চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে মন মাথানো ঘ্রাণে। সুখ এই ঘ্রাণের সাথে পরিচিত। অদ্ভুত শিহরণ, অস্বস্তি, অযাচিত অনুভূতিতে সে দিশেহারা হয়ে ওঠে। সবকিছু তাল গোল পাকিয়ে যাচ্ছে কেমন ভাবে। সুখ আহিয়ানকে না ডেকেই তাকে সরানোর চেষ্টা করল, কিন্তু বিশাল দেহি আহিয়ানকে সরানো কি আর সুখের পক্ষে সম্ভব? 80-90 কেজির আহিয়ান, আর সে সর্বোচ্চ 50 কেজি। সুখের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু এই গন্ডার পুরুষকে বোঝাবে কে? হাল ছেড়ে আহিয়ানের দিকে বিরস চোখে তাকিয়ে কাট কাট গলায় ডেকে ওঠে, এই যে শুনছেন? আহিয়ান ঘুমের মাঝেই নিজের হালকা খোঁচা দাড়ি ঘষে দেয় সুখের গলায়। সুখের সর্বাঙ্গে যেন কম্পন তৈরি হলো। কি পাগল প্রায় অনুভূতি এগুলো! কেন তার প্রতিটা স্পর্শতে সে কেঁপে কেঁপে ওঠে, তার হৃদয় থমকে যেতে চায়। সুখ হালকা ঢোক গিরে পুনরায় ডাক দেয়। আহিয়ান এবার নিজের মাথা তোড়ে, সাথে সাথে তার দৃষ্টি থমকায়, গলা কাঁপে, হৃদস্পন্দনের গতি বাড়ে। গোল গোল সুখ গোলগাল সুখের গাল আর চোখ জোড়া ঘুমের কারণে আরও ফোলা ফোলা লাগছে। তেলের আস্তরণ জমেছে হালকা বোচা নাকে আর থুতনিতে। অযত্নের কারণে ঠোঁটগুলো শুষ্ক হয়ে নিজেদের নমনীয়তা হারিয়েছে। তবুও কেন যেন নেশা ধরে আহিয়ানের। বুক কাঁপে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রকার ঘোরের মাঝে এগিয়ে যেতে নিল সুখের ঠোঁটের দিকে। আকস্মিক নিজের দিকে আহিয়ানের এমনভাবে আগ্রাসন দেখে সুখ ভয় পায়। পেছাতে চেয়েও পারে না মজবুত বন্ধনের কারণে। 2 ঠোঁটের মাঝে সামান্যতম দূরত্ব অবশিষ্ট নাই। কেউ একটু মাথা এগিয়ে আনলে মিলিত হবে 2 অধর। আহিয়ান হাসি সুখের চুলের ভাঁজে নিজের হাত গড়িয়ে দিতেই চেঁচিয়ে ওঠে, প্যারি! আহিয়ানের কপাল কুঞ্চিত হয়, বিরক্তিতে তাকায় প্যারির দিকে। মনে মনে বলে উঠল, একে নিয়ে এসে ভুল করেছে। কি আজব, সামান্য কুকুরের ছানা আমাকে আমার বোর থেকে দূরে সরানোর চেষ্টা করছে। আজব। আহিয়ান সুখের দিকে তাকিয়ে উঠে চলে গেল। সুখ যেন হাফ ছেড়ে বাঁচে। লোকটা আজকাল কি শুরু করেছে তার সাথে? হুটহাট এমন স্পর্শ কেন করছে? কেন এই পড়া কপালে নতুন করে আশা জাগাচ্ছে? আবারও কি অনুভূতিগুলো তাকে নিঃশেষ করতে এসেছে? সুখ নিজেও উঠে পড়ল, তৈরি হয়ে নিচে নামতেই নজর গেল ব্রেকফাস্ট করতে বসেছে আহিয়ান। সুখের আর খাওয়ার প্রতি ইচ্ছা হলো না। বলতে গেলে সে চায় না আর আহিয়ানের সামনাসামনি যেতে।
কিছু সম্পর্কে দূরত্ব বানায়, যেমন তাদের। এখানে সে ব্রেকফাস্ট করে নাও, আমি ড্রপ করে দেব। প্রয়োজন নেই মিস্টার মির্জা, আমি চলে যেতে পারবো। যাকে সম্পূর্ণ জীবন নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে তার প্রয়োজন নেই 2 দিনের জন্য কারো যত্ন। কথাটা বলেই চলে যেতে নিলেই পা আটকে যায় সুখের। সুখ হতবাক হয়, আকস্মিক মনে হয় সে হাওয়াতে ভাসছে। সুখ মাথা তুলতেই দেখে সে আহিয়ানের কোলে। সাথে সাথে ছোটাছুটি করতেই আহিয়ান ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে সুখের দিকে। সুখকে নিয়েই চেয়ারে বসে পড়ে। আহিয়ান এক হাত দিয়ে সুখের কোমর আঁকড়ে ধরে হাসকি সুরে বলে ওঠে, আমি মাথায় ওঠাতে জানলে মাথা থেকে ধাক্কা দিয়ে মাটিতে নামাতেও জানি, তাই আমাকে এসব ভাব দেখিয়ে লাভ নেই হ্যাপিনেস। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। সুখ কম্পিত কণ্ঠে আহিয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, প্লিজ নিচে নামান আমাকে, আমি চেয়ারে বসেই খেয়ে নিব। সেটা আমাকে না করার আগে বোঝা উচিত ছিল। দ্রুত ফিনিশ করো, যত দেরি হবে ততটা দীর্ঘ হবে বন্ধন। সুখ জানে এই লোকের সাথে জেদ করে লাভ নেই। একবার জেদ করেছিল 7 বছর আগে, যার কারণে আজ সে এই লোকের স্ত্রী। সুখ কোনো রকম ব্রেড স্যান্ডউইচ একটা খেয়ে ছটপট উঠে পড়ে। সে খাওয়াতে এতটাই ব্যস্ত ছিল যে সে টের অবধি পেল না একজোড়া মোহনীয় দৃষ্টি যা নিজের কাছে হেরে তার দাসত্ব স্বীকার করতে প্রস্তুত হয়ে গেছে। আহিয়ান সুখকে নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। শহরের দিকে আসতেই জ্যামে আটকা পড়ল আহিয়ানের গাড়ি। বিরক্তিতে কপাল কুঁচকে সিটের শরীর এড়িয়ে দিল। কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকটা তীব্র ব্যথাতে জর্জরিত হয়ে আছে, কিন্তু কেন সে বুঝতে পারছে না। এমন এক ব্যথা উঠেছিল তার 20তম জন্মদিনে, যেদিন তার জীবনে 3টা ঘটনা ঘটেছিল। তার জন্মদাগ পরিণত হয়েছিল ঈগল রূপে, আর পিঠে গজিয়েছিল ডানা। আর আহিয়ান তাকালো পাশের সিটে। তাকাতেই অবাক হলো, সুখ চুপচাপ বসে আছে, কোনো নড়াচড়া করছে না। এমনকি তার চোখের মণিটাও স্থির। কিন্তু কিভাবে? হঠাৎ করেই তার ব্যথা তীব্র আকার ধারণ করল। তুমুল বাতাসে চারিদিক ধোঁয়াশা রূপ নিল। আহিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সম্পূর্ণ ব্যাপার তার কাছে স্বাভাবিক লাগছে না। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের সংকেত না। আকস্মিক তাকে ঘিরে ধরল অসংখ্য বাদুড়। আহিয়ান বাঁকা হাসে, তার ধারণা ঠিক। সে শান্ত ভঙ্গিতে পকেটে হাত দিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ঘড়ির দিকে তাকাতেই দেখে ঘড়ির সময় স্থির হয়ে আছে। সামনে আসো, এসব বাচ্চামি করে লাভ নেই। নিজেদের পরিচয় দাও, আমার দীর্ঘ 10 বছর অপেক্ষার ফল দাও। আমাকে আমার পরিচয় দাও, কে আমি আর কে তোমরা, কেন আমি এমন। হঠাৎ বাদুড়গুলো 3 সারিতে দাঁড়িয়ে গেল। তাদের সামনে এসে দাঁড়ালো 3 জন, যাদের শরীর পাখা দিয়ে ঢাকা। 2 জনের পাখা কালো, শুধুমাত্র মাঝখানে দণ্ডায়মান মেয়েটির পাখা সাদা আর নীলের সংমিশ্রণে তৈরি। আহিয়ান অবাক হলো, এদের ডানা আর তার ডানা সম্পূর্ণ এক, শুধু রং ভিন্ন। কিন্তু কেন? হঠাৎ বাম পাশে দাঁড়ানো যুবকটি 2 হাত মেলে এগিয়ে আসতে আসতে বলল, হ্যালো কাজিম ব্রো, কেমন আছো? লং টাইম নো সি। কথাটা বলেই দৌড়ে কাছে এগিয়ে আসতে নিলেই মেয়েটি ঝড়ের বেগে তাকে আটকে দেয়। এক থাপ্পড় দিব ইডিয়েট, বলছিলাম না কোনো ধরনের অস্থিরতা দেখাবি না। কিং শুনলে তোকে 10 দিন রক্ত দেবে না। কিং শুনলে তোকে 10 দিন রক্ত দেবে না, তখন মানুষদের মতো ঘাস পাতা খাস। যুবকের হাস্যোজ্জ্বল মুখটার সাথে সাথেই চুপসে গেল। আহিয়ান বিরক্ত হলো এদের কাহিনী দেখে। উঠো হেঁটে গাড়ির দিকে অগ্রসর হওয়ার আগেই আরেকজন ঝড়ের বেগে তার সামনে এসে দাঁড়িয়ে যায়। আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনি আমাদের রিসার্চের একটা অংশ হতে চলেছেন। আহিয়ান ভ্রু কুঁচকায়। অ্যান্ড ইউ থিঙ্ক আমি আপনার কথায় রাজি হয়ে যাব? তাহলে সেটা তোমার ভুল ধারণা। সামান্য মানুষ হয়ে আমাকে না করে শ্রদ্ধা দেখানোর সাহস দেখাবেন না। আপনি সাধারণ মানুষ, আমাদের সাথে শক্তিতে পেরে উঠবেন না। আহিয়ান বাঁকা হাসে, 2 পকেটে হাত ঢুকিয়ে পড়ে ওঠে। আপনিও জানেন আর আমি কোনো সাধারণ মানুষ না, যার কারণে আপনারা নিজেদের প্ল্যানেট থেকে এত দূর এসেছেন। মেয়েটি এগিয়ে এলো। আহিয়ানের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির কানে কানে ভরে উঠল, এর সাথে তেরামি করো না এরিস, ইউ নিড হিম। একে ছাড়া প্লেসে গেলে কিং আমাদের গর্দান নেবে। তোমরা কিছু সময়ের জন্য ব্ল্যাক হোলে ছুঁড়ে মারো। সেকেন্ড 3-1-এর মাথাতেই সব আবারও স্বাভাবিক হয়ে গেল। সাথে সাথে তারাও গায়েব হয়ে গেল। আহিয়ান খারাপ মেজাজ নিয়েই গাড়িতে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। নিজের ল্যাবে মাথা নিচু করে বসে আছে আহিয়ান। কি দিয়ে কি করবে কিছুই বোধগম্য হচ্ছে না তার। সবটাই বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। সে 3 জনের মতে তারা আহিয়ানকে নিজের সাথে নিয়ে যেতে চায়।
আর সেখানে যাওয়ার পরে কি হবে তা আহিয়ান নিজেও জানে না। তাহলে সুখের কি হবে? কার কাছে রেখে যাবে সে তাকে? এই অচেনা ভিন দেশে আপন বলতে তো কেউ নেই সুখের। আর বাংলাদেশে ফেরত পাঠাতে পারছে না, কারণ সেখানে যদি সুখ সেফ থাকতো দাদান কোনোদিনও সুখকে এই জায়গায় পাঠাতো না। মারিদ আহিয়ানের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার দিকে কফির মগ এগিয়ে দিল। কি ভাবছিস এত? আহিয়ান কিছুক্ষণ চুপ থেকে সবটা খুলে বলল, আমি কি করব আমি বুঝতে পারছি না। সুখেও নিয়ে যা সাথে করে। আমি কি করব আমি বুঝতে পারছি না। মাথা খারাপ তোর? ওইখানে কেমন পরিস্থিতি, কেমন পরিবেশ, আদৌ একজন স্বাভাবিক মানুষ সেখানে থাকতে পারবে কিনা সেটাও জানি না আমি। তুই থাকতে তো চিন্তা কিসের? দেখ, ওইটা তোর জগৎ না হলে এক কাজ কর, তুই আগে সেখানে যা, ওইখানে পরিস্থিতি বুঝ, তারপর সুখকে নিয়ে যা। আর সেদিন তোকে সেখান থেকে ছবি তো দেখাইছিলাম, এত সুন্দর একটা জায়গা, হিংস্রতার বলাই অবধি আছে বলে মনে হয় না আমার। আর তার থেকে বড় কথা, তাদের প্রয়োজন বেশি, সেজন্য তারা নিজেরা এসেছে তোকে নিয়ে। যেহেতু তোর সব শর্ত মেনে নিয়েছে, ওরা বাধ্য। আহিয়ান সবটা মনোযোগ দিয়ে শুনল। তাদের সাথে দেখা হওয়ার পর থেকে আহিয়ান নিজের মধ্যে আলাদা এক পরিবর্তন টের পাচ্ছে। তার ফ্যাংসগুলো শিরশির করছে। কিছুক্ষণ আগেও সুখকে দেখে তার রক্ত তৃষ্ণা পেয়েছিল। ডানাগুলো আপন মনেই বেরিয়ে আসতে চাচ্ছিল, যেন নিজের প্রতি সে কন্ট্রোল হারাচ্ছে। কিন্তু এমন হওয়ার কারণ কি সে বুঝতে পারছে না। এমন হলে মানুষ জাতির মধ্যে লুকিয়ে থাকা অসম্ভব হয়ে উঠবে। ক্লান্ত শরীর নিয়ে আহিয়ান বাড়ি ফিরে রাত 10টার পরে এতক্ষণে সবটা রিসার্চ করেছে, অনেক বই ঘেটেছে, কিন্তু ফলাফল আগের মতোই শূন্য। হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ডিভানের শরীর এড়িয়ে দিতেই তার পায়ের কাছে এসে দাঁড়ালো প্যারি। আহিয়ান বিরক্তি নিয়ে তাকাতেই তার ফ্যাংসগুলো বেরিয়ে আসতে চায়। মারির অতিরিক্ত ব্যথায় আহিয়ান চিৎকার করতে বাধ্য হয়। পুরো শরীর বেয়ে ছড়িয়ে পড়েছে বিষ ব্যথা। আহিয়ান সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে গলার রগগুলো ফুলে ফেঁপে ওঠে। পেরি ভয়ে দৌড় দেয় সুখের ঘরের দিকে। সুখ তখন বই নিয়ে বসেছিল, কিছু রিসার্চের ওপরে আর্টিকেল তৈরি করতে দিয়েছে প্রফেসর, সেটাই মনোযোগ দিয়ে করছিল। হঠাৎ পেরির এইভাবে দৌড়ে আসতে ভরকে ওঠে সুখ। তাকে 2 হাত দিয়ে কোলে নিতে গেলে সে বাহিরের দিকে তাকিয়ে ডাকতে থাকে। সুখ ভ্রু কুচকে তাকায় বাহিরের দিকে। পেরিকে এইভাবে ছুটতে দেখে নিজেও তাকে অনুসরণ করে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামতেই চোখ যায় আহিয়ানের দিকে। সাথে সাথে আটকে ওঠে সুখ, দ্রুত পায়ে এগিয়ে যায় আহিয়ানের দিকে। আহিয়ানের ব্যথায় নীল হয়ে আসা মুখটাকে নিজের হাতে নিয়ে কেঁদে ওঠে ভয়ে। আপনার কি হয়েছে? আপনি কেন এমন করছেন? আমি আমি কি ডক্টর ডাকবো? রেহবার ভাইয়াকে একটা কল দিই। এই যে শুনছেন, আপনি কথা কেন বলছেন না? কি হয়েছে বলুন না প্লিজ, আমার ভয় লাগছে। আহিয়ান ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে সুখের দিকে। সুখ তখন আহিয়ানের সারা মুখে গলায় হাত বোলাতে ব্যস্ত। আহিয়ান কিছু সময়ের জন্য নিজের ব্যথা ভুলে যায়, সেভাবেই তাকিয়ে রয় চিন্তারত সুখের মুখের দিকে। সুখের চোখ দিয়ে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুকণা তার জন্য করা চিন্তার জন্য। I'm obsessed with your happiness. I want your sweet blood. সুখ আহিয়ানের এইসব কথার তাৎপর্য বুঝতে পারার আগেই সুখের গলায় নিজের ফ্যাং বসিয়ে দিয়ে সুখের রক্ত পান করতে শুরু করলো আহিয়ান। সুখ ব্যথায় কোকিয়ে উঠে মিনিট 4-এর মাঝে জ্ঞান শূন্য হয়ে আহিয়ানের বুকে ঢলে পড়ে সুখ। আহিয়ান সযত্নে আগলে নেয় সুখকে নিজের বুকের মাঝে। ঘড়িতে 12টার কাঁটা ছুতেই ধীরে ধীরে আহিয়ানের সব ব্যথা কমে আসতো। আহিয়ান সুখকে বুকে নিয়েই উঠে বসত। সুখের ঘুমন্ত মুখে নিজের অথর ছুঁয়ে দিয়ে আবারও বুকের সাথে মিশিয়ে নিল। সুখের চুলগুলো ঘাড় থেকে সরিয়ে নিজের সুচালো ফ্যাংস দ্বারা করা দাগে অথর স্পর্শ করে। সরি হ্যাপিনেস, আমি নিজেকে থামাতে পারিনি। আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এসব কেন হয়েছে আমি জানি না। এত বছরে যা হয়নি সেটা কোন কাল থেকে হচ্ছে আমার সাথে। হঠাৎ করে আহিয়ানের দৃষ্টি চলে যায় ক্যালেন্ডারের দিকে। তারিখটা দেখে ভ্রু কুচকে ফেলে। আজকে তার জন্মদিন। তার জন্ম তারিখ আসল হলো 3 জুন, কিন্তু সব জায়গায় সে তারিখ বদলে করা হয়েছিল সেপ্টেম্বরে 3 তারিখ। তার কারণ অবশ্য সে জানে না। ছোটবেলায় তার বাবা করিয়েছিল কাজটা। কোন দিন এটা নিয়ে প্রশ্ন তোলেনি সে। আহিয়ান হঠাৎ করে সুখকে ডিভানে শুইয়ে দিয়ে নিজের আসল রূপে আসার চেষ্টা করল। নিজের পরিবর্তন দেখে যেন আজ নিজেই অবাক হলো। সে তার পাখা আগের থেকে আরও বড় হয়েছে, আর তার রং সম্পূর্ণ লাল রঙে পরিণত হয়ে গেছে। চোখের রংটা আগের থেকে উজ্জ্বল হয়েছে। অন্ধকারে যেন দ্যুতি ছড়াচ্ছে চারিদিকে। তলপেট থেকে কেমন একটা শুষ্ক স্কিন ভেসে উঠছে। গালগুলো লোমশ হয়ে উঠছে।
চুলগুলো রং পরিবর্তন করে অ্যাশ আর হালকা নীল রং নিয়েছে। চেহারাটাও আগের থেকে বেশি সাদা মনে হচ্ছে। পায়ের নখগুলো ঈগলের মতো থাকলেও এখন হাতের নখটা কালো রং ধারণ করেছে। পা লুকানো সম্ভব হলেও হাতের কি করবে আহিয়ান? আহিয়ান থপ করে বসে পড়ে মেঝেতে। তার মাঝে যতটুকু মানুষ রূপ ছিল সবটাই যেন পরিবর্তন হচ্ছে। সে কি পশু হতে শুরু করেছে? এসব পরিবর্তন কি তার লক্ষণ? কিভাবে আমি নিজেকে লুকিয়ে রাখবো? কিভাবে সুখের কাছে নিজেকে এই রূপে নিয়ে আসবো? এই একটা ভয়ের কারণেই তো সেদিন সুখকে ফেলে চলে এসেছিলাম এত দূর। কিন্তু তুমি তো আবার আমার কাছে নিয়ে এলে সুখকে। তাহলে কেন এখন এই পরিবর্তন নিয়ে আসছো আল্লাহ? স্ত্রীর সবচেয়ে সুরক্ষিত জায়গা নাকি তার স্বামী হয়? তাহলে আমি কেন আমার স্ত্রীকে নিজের কাছে সুরক্ষিত রাখতে পারছি না আল্লাহ? আমি স্বাভাবিক একটা জীবন চাই, সুখের সাথে বেঁচে থাকার লোভ হচ্ছে আমার। কি করব? আমি কিভাবে সামলাবো নিজের এই অনুভূতিগুলো? আহিয়ানের ভাবনার মাঝে পুনরায় ঘড়ি বন্ধ হয়ে যায়। আহিয়ান মাথা তুলে তাকাতেই দেখতে পায় সকালে আসা সে তিনজনকে। আহিয়ানের সব রাগ গিয়ে পরে ওই তিনজনের ওপরে। কেন এসছ? তোমরা কি চাও আমার থেকে? আমি একটা সাধারণ জীবন চাইছিলাম, এসব কিছু চাইনি। তাহলে কেন আমার শান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে তোমরা? এটা আপনার দুনিয়া না আহিয়ান, আপনি এখানে থাকতে পারবেন না। আমরা মানুষ জাতি থেকে আলাদা ভিন্ন প্রজাতি, আর আপনার এই পরিবর্তনগুলো তোমাকে এটা ভালো করে বুঝিয়ে দিয়েছে। তাই অযথা জেদ না করে আমাদের সাথে চলুন আপনার আসল দুনিয়াতে। এখান থেকে কয়েকশো হাজার কোটি মাইল দূরে ভিনাস গ্রহের বিপরীতে ছোট্ট তারার মতো গ্রহ রেনিয়াস, যা পৃথিবীর বিজ্ঞানীদের কেন মহাবিশ্বের সবার আড়ালে রয়েছে। আমি সুখকে ফিরে যাব না, যা হওয়ার হয়ে যাক। সুখ আমার দায়িত্ব, তাকে ফেলে আমি যেতে পারবো না। ফিরে যাও তোমরা। তা সম্ভব নয় আহিয়ান, হয় আপনি নিজের ইচ্ছাতে যাবেন, নয়তো জোরপূর্বক নিয়ে যাওয়া হবে। কিন্তু আপনাকে যেতেই হবে। কতদিন নিজেকে লুকাতে পারবেন? আপনার কাছে ভাবার জন্য আর 1 মাস আছে, তারপর চন্দ্রগ্রহণের দিনে আপনাকে আমরা নিয়ে যাব। কথাটা বলেই তিনজন আবারও বাদুরদের সাথে মিলে উড়ে গেল হাওয়ায়। আহিয়ান ধপ করে বসে পড়ল সোফায়। দেশে ফিরতে হবে, সেখানে পরিবেশ সুখের জন্য ঠিক করতে হবে, যাতে আমি না থাকলে সুখ সুরক্ষিত থাকে। আর একবার রেনিয়াসের পরিস্থিতি বুঝে নিই, তারপর তোমাকে নিয়ে যাব আমার কাছে। আর তার জন্য আমার সময় প্রয়োজন। আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে সুখকে করে নিয়ে তার রুমের দিকে অগ্রসর হলো। সুখকে বিছানায় রেখে নিচে গেল শাওয়ার নিতে। লম্বা শাওয়ার নিয়ে রুমে আসতেই দেখে হালকা হলদে বাতির আলোতে আহিয়ানের ব্রাউন আর কালো সংমিশ্রণের বিশাল বেডরুম আলোকিত হয়ে আছে। রুমের মাঝ বরাবর কিং সাইজের বেডে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী, যাকে ঘিরে রেখেছে তার বিশাল লম্বার ঘন চুল। শুধু থেমে থেমে আসা কান্নার হিচকি সুর কানে আসছে আহিয়ানের। 2 পা আঁকড়ে বসে থাকায় সুখের মসৃণ পা দুইটা দৃশ্যমান হয়ে আছে অল্প একটু, যা হলুদ আলোতে আরও মোহনীয় লাগছে। আহিয়ান সম্পূর্ণ শরীর ঝাঁকি দিয়ে উঠল। আহিয়ান নিজেকে সামনে এগিয়ে এলো সুখের দিকে। সুখের কাঁধে হাত রাখতেই সুখ ভয়ে কেঁপে উঠল। কান্নারত মুখটি তুলে আহিয়ানকে আরও ভয় পেল। সাথে সাথে সরে যেতে নিলেই আহিয়ানের বাঁধনে আটকা পড়ল। তাতেই যেন সুখের মরিমরি অবস্থা। প্লিজ আমায় যেতে দিন, আমি আর আপনার কাছে আসবো না। তবু আমায় কামড়াবেন না স্বপ্নের মতো। আহিয়ান নিজেকে প্রস্তুত করছিল সব বলে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই সুখের মুখে স্বপ্ন শুনে আহিয়ান হাসল। তখনকার ঘটনাটা যে সুখ সম্পূর্ণ নিজের স্বপ্ন বলে ধারণা করেছে তা ভেবেই স্বস্তি পেল সে। সবটাকে এত ভয় পায় কেউ? ইডিয়েট! অযথা কাঁপাকাঁপি বন্ধ করো, নাহলে আমি কাঁপাকাঁপি করা শুরু করলে তখন সামলে উঠতে পারবে না। আর কালকে থেকে বেশি বেশি খাবা। এই হাতটি মার্কের শরীরটা আমাকে পোষাবে না। আহিয়ানের কথাটা কানে যেতেই সুখ কান্না ভুলে ড্যাপ ড্যাপ করে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। সে বোঝার চেষ্টা করছে আসলে আহিয়ানের বলা কথাটার তাৎপর্য কি। আহিয়ানের কথাটা বুঝতেই সুখ ছোট ছোট করে ভেংচি কেটে দ্রুত পায়ে আহিয়ানের ঘর থেকে বেরিয়ে গেল। আহিয়ান সুখের এমন ভাবে ভেংচি কাটা দেখে হো হো করে হেসে উঠল। এত সহজে সে সুখকে সব ভোলানো যাবে আহিয়ান ভাবতেই পারেনি। যাক, কম কষ্টেই ব্যাপারটা মিটে গেল। আহিয়ান শোবার প্রস্তুতি নিতেই তার ফোন বেজে ওঠে। এত রাতে আহমদের কল দেখে সে ভ্রু কুঁচকে কল রিসিভ করে। হ্যালো আহমদ। হ্যালো স্যার, দুঃখিত আপনাকে এত রাতে কল দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
আপনার চিফ বডিগার্ড আমাকে কল দিয়েছিল। সে জানালো আপনার উপরে কাল থেকে একজন নজর রাখছে, এমনকি সুখ ম্যাডামের উপরেও। ওরা আজ সারাদিন শিওর হওয়ার জন্য আবারও ব্যাপারটা লক্ষ্য করেছে, আর এবার তারা শিওর হয়ে আমাকে জানিয়েছে। আপনি কাল বাসা থেকে বের হবেন না স্যার, আমরা আগে ব্যাপারটা দেখি। কোনোদিন শুনেছ বাঘ বিড়ালকে দেখে লুকিয়েছে? কিন্তু স্যার। নো মোর ওয়ার্ড আহমদ। আমার কালকে গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর আমি সেগুলো লেট করতে চাই না। আমি সামনের সপ্তাহে বাংলাদেশে ব্যাক করব, তার প্রস্তুতি নিতে শুরু করো। ওইখানে সব সেট আপ করো, আর আমার ল টিমকে কালকে উপস্থিত থাকতে বলবা। বাংলাদেশে ফেরার কথা শুনে এহমাদের মুখটা কালো হয়ে গেল। প্রথম অনুভূতি কিনা তার তার স্যারের বউ। এই কষ্ট কে দেখবে, কে বুঝবে? যে শুনবে সে তো হাসবে। নিজেকে সামনে নিয়ে বলে উঠল, হঠাৎ বাংলাদেশ কেন স্যার? মানে কোনো এমার্জেন্সি? তা তোমার জানার তেমন প্রয়োজনীয়তা নেই আহমদ। ঘুমাও, গুড নাইট। আহিয়ান কল কেটে ব্যালকনিতে এসে আশেপাশে তাকালো। যেহেতু ইগলের চোখ, সেহেতু খুব সহজেই সে দেখতে পেল অন্ধকারে বিশাল গাছটার দিকে একজন কালো পোশাক পরে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। আহিয়ান বাঁকা হাসে। রুমে ফিরে নিজের পোশাক পরিবর্তন করে কালো হুডি আর ব্ল্যাক জিন্স পরে নিচে নেমে এলো খুব সাবধানতার সাথে। মুখে মাস্ক লাগিয়ে নিল যাতে লোকটা তার মুখ দেখতে না পারে। হতেই পারে তার কাছে স্পাই ক্যামেরা আছে। আহিয়ান তার বাড়িতে আগে কোনোদিনও সিকিউরিটি রাখেনি, প্রয়োজন পড়েনি, কারণ সে একাই থেকেছে। আর তাকে মারতে আসলে সে কেউ বেঁচে ফিরবে না এটা আর আলাদা করে বলতে হয় না। তাকে মারতে আসলে অবশ্য লাভ হয়, টাটকা তাজা গরম রক্ত খেতে পারে। হ্যালো স্যার, দুইজনের মনে হয় ঘুমিয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি মেয়েটাকে নিয়ে চলে আসব। দুইজন এই দুই রুমে আছে স্যার, সমস্যা হবে না। ঠিক আছে বস। লোকটা ফোন রাখতে আহিয়ান তার ঘাড়ে হাত রাখে। সাথে সাথে ভয় আটকে ওঠে লোকটা। কাপা কাপা পায়ে পেছনে ঘুরতে চাইলেও সাহস জোগাতে পারে না সে। আমার বউকে নিয়ে যেতে এসেছিল নাকি? লোকটা কি জবাব দেবে? সাক্ষাৎ জমের হাতে ধরা পড়বে সে ভাবতেও পারিনি। কে পাঠিয়েছে ভালো মতো বলে দে, তাহলে মৃত্যুটা সহজ হবে। না হলে কি ভয়ঙ্কর মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে তুই কল্পনা করতে পারবি না। কথা শুনে তো বাঙালি মনে হচ্ছে। কে পাঠিয়েছে তোকে? আমি যদি বলে ফেলি তাহলে আমি মরব, আর যদি না বলি তাহলে মরব। তফাৎ একটাই, যদি বলে ফেলি তাহলে আমার সাথে আমার পরিবারও শেষ হয়ে যাবে, আর না বললে আমার পরিবার বেঁচে থাকবে। আহিয়ান হো হো করে হেসে উঠল। সো ইমোশনাল ম্যান। কিন্তু ব্যাপার হলো আমি এত ইমোশনাল না। আর রইল তোর বস কে জানার, ওইটা আমি খুব সহজে জেনে যাব। তার থেকে বড় কথা, তোর পরিবার আছে। তাহলে তোর এই রাস্তা আসিস কেন ভাই? আহিয়ান কথাটা বলেই নিজের হাত ঢুকিয়ে দিল লোকটার শরীরে। তার ধারালো নখগুলো খুব সহজেই লোকটার শরীরের চামড়া ভেদ করে হাড্ডি ভেঙে ঘুরিয়ে দিল। সম্পূর্ণভাবে মেরে ফেলল না, তাতে রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আহিয়ান নিজের ফ্যাংস বের করে লোকটার হাতের শিরাতে বসাবে এমন সময় ঝড়ের গতিতে সেখানে এসে দাঁড়ায় একজন। তাকে দেখে আহিয়ান ভ্রু কুঁচকে ফেলে। তুমি ওই এরিসের সাথে ফিরে যাওনি তোমাদের প্ল্যানেটে? ব্রো, আমি ওদের চাকমা দিয়ে থেকে গেছি। তোমার সাথে থাকবো বলে ওরা খুব বোরিং, সারাদিন খালি কাজ আর গম্ভীর কথাবার্তা। আমি ওসবে বিরক্ত। আমি তোমার সাথে থাকবো। বাই দা আকাশ, আমি ইউভান, রেসিয়াস এর ছোট প্রিন্স। বড় প্রিন্সকে? ওই এরিস নামের যুবক? আরে না ব্রো, ওইটা তো তুমি নেহি। হঠাৎ চিৎকারে আহিয়ান বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলে উঠল, কি সমস্যা, চিল্লাও কেন? হ্যাঁ, ওই আর কি। আমাকেও একটু রক্তের দাগ দিবা ব্রো? মেলাদিন মানুষের রক্ত খাইনি, ওই দুইটা খাটাস খাইতে দেয় না। আহিয়ান বড় একটা নিঃশ্বাস নিল। এরিস আর মেয়েটার জন্য সহানুভূতি হলো। দুইটা কিভাবে সামলায় এই জোকারকে আল্লাহ ভালো জানে। আহিয়ান দেখলো মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরানো লোকটার দিকে। অতপর একটা হাতের দিকে ইশারা করে নিজের আরেক হাতের শিরায় ফ্যাংস বসিয়ে দিল। দুইজনে তৃপ্তি সহকারে রক্ত খেল। লোকটা দেখতে তেমন মোটা তাজা না হলেও রক্ত ছিল প্রচুর, মানতে বাধ্য আহিয়ান। উফ ব্রো, মানুষের রক্ত যা টেস্টি, জাস্ট ইয়াম। নিজের গ্রহে ফিরে যাও ইডিয়েট। আহিয়ানের ধমকে ইউভান কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল।
আহিয়ান ভালোভাবে লক্ষ্য করলো ছেলেটাকে। যুবকটিকে। তার মতো মাত্রাধিক ফর্সা, উঁচু নাক, গোলগাল চেহারা, হালকা পার্পেল আর অ্যাশ মিশ্রিত চুল, চোখ দুইটাও পার্পেল কালার। আহিয়ান ভাবলো ভ্যাম্পায়ারদের মধ্যেও কি ভ্যারাইটি থাকে। বয়স আনুমানিক 24 কিংবা 25 হবে, কিন্তু চেহারা আর কাজকর্মে বাচ্চা ভাব স্পষ্ট। আমি তোমার সাথে থাকি প্লিজ। আমার আর পৃথিবী ঘোরার খুব আমার আমার না পৃথিবী ঘোরার খুব ইচ্ছা, প্লিজ প্লিজ। আহিয়ান ভাবলো ভারীতে সুখ আছে, একে এখানে রাখার রিস্ক হয়ে যাবে, তার থেকে ভালো পাঠিয়ে দেওয়া। কিন্তু পরক্ষণে ভাবলো এর থেকে অনেক কিছু জানা যাবে। বাড়িতে আমার বউ আছে, সে মানুষ, তাই তার দিকে ভুলও তাকাবে না। আর তার রক্ত খাওয়ার চেষ্টা করলে আমি নিজ হাতে তোমার ফ্যাংস তুলে তোমার ক্রয়ে ছুঁড়ে ফেলে দেব। কথা মাথায় ঢুকিয়ে ফেলো। ইউভান নিজের 34টা দাঁত ফ্যাংস সহ বের করে হেসে দিল। লাফাতে লাফাতে আহিয়ানের পেছনে ঢুকে গেল। ওই লোকটার কি হবে? পুরে ছাই হয়ে যাবে। কিভাবে? আহিয়ান হালকা হেসে নিজের হাতে ফু দিতেই আগুন ধরে গেল। ইউভান তো অবাক, এই পাওয়ার তাদের ছিল সে তো জানেই না। তাহলে এটা কি মানুষের পাওয়ার? ওয়াও ব্রো, ইটস সো কুল। এটা কিভাবে করলে? আমরা তো জানি না। আমি ড্যাডকেও কোনোদিন করতে দেখিনি। আমি নিজেও একটু আগে শাওয়ার নেওয়ার সময় জানতে পেরেছি। কথাটা বলেই লোকটাকে আগুনে পুড়িয়ে দিল। ইউভান সাথে সাথে চিঠি বাজিয়ে উঠল। ব্যাপারটা তার কাছে দারুণ লেগেছে।